ঠিক আছে, দেখো এখন আমাদের ডট গুণন সংক্রান্ত মোটামুটি যা ছিল সে সব কিছু শেষ হয়ে গিয়েছে। এখন আমরা যেটা দেখবো সেটা হলো ক্রস গুণন। বুঝছো? তাহলে টপিক দাও, ক্রস গুণন, ভেক্টর গুণন বা ক্রস গুণন। ভেক্টর বা ক্রস গুণন। আর এটা সম্পর্কে আগে তোমাদেরকে বলেছিলাম যে দুইটা ভেক্টর গুণ করে গুণফল যদি একটা ভেক্টর রাশি হয়, তাহলে দুটি ভেক্টরের যে গুণনে গুণফলটা একটা কি বলতো ভেক্টর রাশি হয়, ভেক্টরদের সেই গুণনকে কি বলা হয়? ভেক্টর গুণন বা ক্রস গুণন। ঠিক আছে, সংজ্ঞাটা লিখে রাখো। দুটি ভেক্টরের যে গুণনে গুণফল একটি ভেক্টর রাশি হয়, ভেক্টর রাশি হয়, ভেক্টরদের সেই গুণফলকে বা সেই গুণনকে, ভেক্টরদের সেই গুণনকে ভেক্টর বা ক্রস গুণন বলে। ভেক্টর বা ক্রস গুণন বলে। দেখছো? লিখছো? তাহলে দেখো, যদি এখন এ আর বি যদি দুইটা ভেক্টর হয়, এ ও বি দুটি ভেক্টর হলে, দুটি ভেক্টর হলে একে লেখা হয় এইভাবে। দেখো, এ ভেক্টর মাঝখানে ক্রস কি দেওয়া হয় বলতো? বি ভেক্টর লেখা হয়। একে কিভাবে পড়া হয়? এ ভেক্টর ক্রস বি, এইভাবে পড়ার সময় আসলে ভেক্টর দিলে তো বুঝতে পারলাম না। এ ভেক্টর ক্রস বি ভেক্টর। বুঝছো? তাহলে যদি দেখো দুইটা ভেক্টর তার মাঝখানে এরকম ক্রস চিহ্ন, তাহলে ওই গুণনটা কি হবে? ক্রস গুণন বা ভেক্টর গুণন। অর্থাৎ এই গুণ করে তুমি যে গুণফলটা পাবো ওটা কি হবে বলতো? ভেক্টর হবে। পড়া হয় কিভাবে? এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এ ভেক্টর ক্রস বি ভেক্টর। বুঝছো? এভাবে পড়া হয়। এখন দেখো, তাহলে যেহেতু ক্রস গুণন করে গুণফলের আমাদের মানও থাকবে, দিকও থাকবে, গুণফলটা ভেক্টর হবে না? ভেক্টরের অর্থ কি? এর একটা মান থাকবে আর একটা দিক থাকবে। মান থাকবে, দিক দুইটাই থাকবে। তাহলে মান কত হয় আর দিক কত হয়, এই জিনিসটা আমরা কি করে দেখবো বলতো? বের করে দেখবো। তাহলে দেখো, এ ক্রস বি করে আমরা আসলে কত পাই? দেখো, তুমি যদি একটা ভেক্টর এ নাও আর একটা ভেক্টর যদি বি নাও, তাহলে এ ক্রস বি করে যেটা পাওয়া যায় সেটা হলো এ বি সাইন থিটা ইটা। এ বি সাইন থিটা ইটা। বুঝছো? কোনটা কি? ধরো এই দিক বরাবর একটা ভেক্টর ছিল, এটা ধরো এ ভেক্টর, আর এই দিক বরাবর ধরো একটা ভেক্টর ছিল, এটা ধরো বি ভেক্টর। এ আর বি এর মধ্যবর্তী কোণ ছিল কত বলতো? থিটা। তাহলে হচ্ছে এ, এদের প্রথম ভেক্টর যেটা আছে ক্রস গুণনে, এটা হলো প্রথম ভেক্টর, প্রথম ভেক্টরের মান দ্বিতীয় ভেক্টরের মান নিয়ে, এবং এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যেটা আছে তাদের সাইনের অনুপাত নিবা, নিয়ে গুণ করবা। তাহলে কি পাবা? ক্রস গুণনের মান পাবা। মান এবং দিক একসাথে থাকে না? তাহলে একটা ভেক্টর বোঝার উপায় কি? একটা ভেক্টরের মানের সাথে তার একক ভেক্টর অর্থাৎ দিকটা কি থাকে বলতো? গুণ আকারে থাকে। তাহলে ওটা কি হয়ে যায়? ভেক্টর হয়ে যায়। যেমন এই তো তোমাদেরকে দেখাইছিলাম যে এ ক্যাপ মানে কি ছিল বলতো? এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। আর এখান থেকে আমরা এ ভেক্টর সমান কি লিখছিলাম? কোন একটা মান ইনটু কি বলতো? এ ক্যাপ, তাই না? তাহলে কোন একটা মানের সাথে যদি একটা একক ভেক্টর গুণ আকারে থাকে তাহলে সেটা কি হয়ে যায়? ভেক্টর হয়ে যায়। বুঝছো? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মান আছে, এইগুলো মান, এটা এ ভেক্টর মান, এটা বি ভেক্টর মান, সাইন থিটা, এটা একটা কি বলতো? মান। তা তিনটা মান গুণ করে একটা মান পাবা না? তাহলে এখানে একটা মান, তার সাথে একটা একক ভেক্টর গুণ আকার আছে, তার মানে পুরোটা কি হবে বলতো? ভেক্টর হবে।
তাহলে এ ক্রস বি করে তুমি একটা ভেক্টর পাচ্ছ যার মান হচ্ছে এ বি সাইন থিটা, আর দিক কোন দিকে, ইটার দিকে। দিক কোন দিকে? এখন এই ইটার দিক আমরা বের করা শিখবো, কোনো টেনশন নাই। বুঝছে কি বলছি? তাহলে এ ক্রস বি ইকুয়াল কি লেখা যায়? এ বি সাইন থিটা ইটা, এ বি সাইন থিটা ইটা। বুঝছো? তাহলে এখানে মানটা কিভাবে আসলো দেখো, মানটা কিভাবে আসলো, ক্রস গুণনের মান। ওকে, তাহলে মানটা আমরা কিভাবে পাচ্ছি? যে দুইটি ভেক্টর আমরা ক্রস গুণন করব তার প্রথম ওই দুইটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাতের গুণফল থেকে ক্রস গুণনের কি পাওয়া যায়? মান পাওয়া যায়। তাহলে মান থেকে আমরা দেখতে পাচ্ছি মান মানে হলো এ ক্রস বি এর গুণফলের মান। এই তো মান, দুই পাশে কি দিয়ে দিছি বলতো? মডুলাস। মান কতটুকু হবে? মান হবে হচ্ছে এ বি সাইন থিটা। মান কি হবে? এ বি সাইন থিটা। এটা আমরা কিভাবে পাইলাম? দুটি ভেক্টরের মান দেখো, দুটি ভেক্টরের মান, কোন দুটি ভেক্টরের মান? যে দুটি ভেক্টর আমরা গুণ করব সেই দুটি ভেক্টরের মান, এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন অনুপাতের গুণফল থেকে ক্রস গুণনের মান পাওয়া যায়। মান পাওয়া যায় খুব সহজ ভাষায়। দেখো, যে দুইটি ভেক্টর নিবা সেই দুইটি ভেক্টর মান নিবা, তাদের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত দিবা, গুণ করবা, তাহলে কি পাওয়া যাবে? ক্রস গুণনের মান পাওয়া যাবে। বুঝছো? এটাকে অন্য ভাবে লেখা হয়। দেখো, এখন একটু একটা চিত্র দেখো। দেখো ওই চিত্রটা আমি একটু আবার এখানে অঙ্কন করতেছি। ধরো এটা ধরো এ ভেক্টর, আর এটা ধরো বি ভেক্টর। এটা হলো আমাদের বি ভেক্টর, এইটা কি বলতো? থিটা। বুঝছো? হুম, তাহলে এখন একটু মনোযোগ দাও। দেখো তো, আমরা যদি ক্রস গুণনের মান নিই, তাহলে মান মানে যারা আমরা কি দেখলাম? এ ক্রস বি এর মান ইকুয়াল কি আসলো বলতো? এ বি সাইন থিটা। আমরা এখন মান নিয়ে কাজ করতেছি, এখন দিক নিয়ে কাজ করে নেই। ওকে, দিক আমরা দেখবো, একটু পরে দেখবো, সমস্যা নেই। দেখো, তাহলে এ বি সাইন থিটা যেটা আছে, এটা কি ভাই এভাবে লেখা যায়? এ লিখে বি সাইন থিটা লেখা যায়? কোন সমস্যা আছে? তাহলে এখন একটু খেয়াল করো তো, বি সাইন থিটা মানে কোনটা? দেখো, আমরা যদি বি এর এই দিক বরাবর একটা উপাংশ নিতাম, তাহলে এই দিক বরাবর উপাংশটা কি হতো? বি কস থিটা, তাই না? বি এর এই দিক বরাবর উপাংশ কি হতো? বি কস থিটা। উপাংশ মানে এখান থেকে যদি আমরা একটা লম্ব টেনে দিতাম, তাহলে এইটুকু অংশ জুড়ে একটা ছায়া পড়তো বি এর। তাহলে এই অংশটুকুকে আমরা কি বলতাম? উপাংশের মান, উপাংশের মান বা লম্ব বিক্ষেপ, তাই না? এখন যদি আমরা কি করি বলতো, এই দিক বরাবর না নিয়ে যদি এটা লম্ব বরাবর নিই, লম্ব বরাবর বি এর লম্ব বিক্ষেপ নিচ্ছি, এ এর নিচ্ছি না। কার নিচ্ছি আমরা? বি এর নিচ্ছি। তো এ কই থেকে আসলো? এই লম্ব বরাবর আমরা এই দিক নিলাম, তাহলে এটা লম্ব বরাবর যদি বি এর উপাংশ নেই, তাহলে উপাংশ হবে এইটুকু জায়গা জুড়ে, এইটুকু জায়গা জুড়ে থাকবে আমাদের উপাংশ। ওকে, এর এইটুকু জায়গা জুড়ে, তাহলে উপাংশের মান কতটুকু হবে? তাহলে যার সাথে কোণ তার সাথে কি হয়? কস। তার লম্বর সাথে কি হয়? সাইন। তাহলে বি সাইন থিটা, এইটুকু কি হবে? বি সাইন থিটা। বোঝা গেল কি বললাম? তাহলে বি সাইন থিটা মানে আমরা কি লিখতে পারি? দেখো তো, এখানে এ ভেক্টর আছে, এই বি সাইন থিটার দিক কোন দিকে? আসলে এর লম্ব দিকে না? এর লম্ব দিকে না? তাহলে আমরা নিলাম এ ইনটু এটুকু মানে হলো এ এর লম্ব বরাবর এর বি এর উপাংশ, বি এর উপাংশের মান, বি এর উপাংশের মান। বুঝছে কি বলছি? বা বি এর লম্ব বিক্ষেপ, বি এর। দেখো আমি যদি সেটাকে লিখি একটু, এখানে যদি এই দুইটা লাইন আমি তোমাকে একটু লিখে দিই, এখান থেকে লেখা শুরু করলাম, এটার পর এটা লিখলাম। তাহলে এ লিখলাম, এ ভেক্টর এর লম্ব বরাবর, লম্ব বরাবর বি ভেক্টর এর লম্ব বিক্ষেপ, লম্ব ও বিক্ষেপ। আচ্ছা, লম্ব বিক্ষেপ মানে কি বলতো? উপাংশের মান না? এ ভেক্টর এর লম্ব বরাবর বি ভেক্টর এর উপাংশের মান,
উপাংশের মান। কোনো সমস্যা আছে? লম্ব বিক্ষেপ যেটুকু জায়গা নিয়ে থাকে ওটা কি হয়? উপাংশের মান হয় লম্ব উপাংশের ক্ষেত্রে, লম্ব উপাংশের মান। তাহলে এখান থেকে দেখো এই যে এইটুকু ছিল আমাদের উপাংশ, আর মান নিলে জাস্ট এইটুকু দৈর্ঘ্য হবে সেটা। বুঝছো কি বলছি? কোনো সমস্যা আছে? আর উপাংশ ভেক্টর যদি নিতাম তাহলে কি হতো? এই যে এরকম করে ভেক্টর চিহ্ন দিয়ে দেওয়া লাগতো, তাই না? এগুলো কিন্তু তোমাদের গত ক্লাসে দেখাইছি, লম্ব উপাংশ আর লম্ব অভিক্ষেপ। বুঝতে পারছো? যাই হোক, দেখো তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্রস গুণন মানে হচ্ছে, দেখো ডট গুণন মানে কি ছিল? ডট গুণন মানে ছিল কিন্তু লম্ব বরাবর ছিল না, ওটার দিকে এ ইন্টু এর এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ ছিল, বরাবর ছিল। কিন্তু ক্রস গুণন কি হচ্ছে? তুমি যে ভেক্টর নিচ্ছ ওই ভেক্টরের লম্ব দিকে বাকি ভেক্টরের কি বলতো? লম্ব বিক্ষেপ। বুঝছো? তাহলে এটা যদি না করে এখন যদি তুমি এটা করতে, দেখো এটুকু থাকে এই পাশে, তাহলে এদিক বরাবর ছিল ধরো আমাদের এই ভেক্টর, এটা ছিল আমাদের বি ভেক্টর। ওকে, আর একটু উপরে দিই, এটা ধরো আমাদের এই ভেক্টর, আর এটা ধরো আমাদের বি ভেক্টর। এ আর বি এর মধ্যবর্তী কোণ ছিল কি বলতো? থিটা। তাহলে এখান থেকে আমরা যদি মানটা বের করতে চাই এ ক্রস বি, এটার মান, তাহলে মান সমান কি হবে বলতো ভাইয়া? এ বি সাইন থিটা, তাই না? এটাকে তুমি এভাবে লিখতে পারবা, বিটাকে বাইরে রাখো, লেখো এ সাইন থিটা, লেখা যায়। এখন দেখো এর যদি এটার, এটা এ ভেক্টরের যদি বি এর দিকে যদি উপাংশ নিতা তাহলে এইটুকু হতো, এইটুকু জায়গা জুড়ে থাকতো, উপাংশের মানটা এইটুকু জায়গা জুড়ে থাকতো। বুঝছো? তাহলে এটা কি হতো? এ cos থিটা হতো, তাই না? আমার তো এ cos থিটা লাগবে না, আমার কি লাগবে? এ sin থিটা। তাহলে sin থিটা নেওয়ার জন্য কোন দিক বরাবর? যে দিক বরাবর এ এর লম্ব বিক্ষেপ নিছো এটা লম্ব বরাবর নেওয়া লাগবে, তাই না? তাহলে বি এর লম্ব বরাবর যদি নাও তাহলে বি এর উপর লম্ব টানো, বি এর লম্ব উপর লম্ব এটা কেমন হবে? এরকম হবে, তাই না? তাহলে এর এই দিক বরাবর একটা কি থাকবে বলো তো? উপাংশ থাকবে। এই দিক বরাবর একটা উপাংশ, ধরো এইটুকু জায়গা ধরে একটা উপাংশ থাকবে, এইটুকু জায়গা। বুঝছো? তাহলে এই যে বি এর উপর লম্ব রেখা, বি এর উপর লম্ব রেখা ছিল এটা। তাহলে এই যে এইটুকু জায়গা জুড়ে থাকবে আমাদের কি বলতো? উপাংশ জায়গা, এইটুকু জায়গা জুড়ে থাকবে। তাহলে এইটুকু অংশ আমাদের কি হবে? সাইন থিটা। বুঝছো? এই কোশ্চেন আমাদের দরকার, আমাদের দরকার কি? সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? বি আর বি এর লম্ব বরাবর, এই যে এই দিকটা কি ছিল? বি এর লম্ব দিক ছিল না? তাহলে বি ইন্টু বি ভেক্টরের লম্ব বরাবর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ, বা বি ভেক্টরের লম্ব বরাবর এ ভেক্টরের উপাংশের মান। বুঝছো? তাহলে এখান থেকে আমরা যদি এটা লিখি, দেখো বি ইন্টু বি ভেক্টর এর লম্ব বরাবর, লম্ব বরাবর এ ভেক্টর এর লম্ব বিক্ষেপ, লম্ব ও বিক্ষেপ। এটাকে আমরা এটাও লিখতে পারবো, বি ভেক্টর এর লম্ব বরাবর এ ভেক্টর এর উপাংশের মান। বুঝছো? তাহলে দেখো এখান থেকে আমরা একটা ফাইনাল আর একটা কথা আমরা লিখে রাখি একটু, দেখো দেখো তো ভাইয়া, আমরা ক্রস গুণের মান মানে আমরা দেখলাম যে দুটি ভেক্টরের যে মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাতের গুণফল থেকে ক্রস গুণের মান পাওয়া যায়। আবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কোনো একটি ভেক্টরের মান নিব, ওই ভেক্টরের লম্ব দিক বরাবর উপর ভেক্টরের উপাংশের মান নেব। এক্ষেত্রেও তাই, তুমি এও যদি যে কোনো ভেক্টর মানে কি এও নিতে পারো, বিও নিতে পারো। তাহলে এ নাও অথবা বি নাও, সমস্যা নেই। এ নিলে এর লম্ব বরাবর বি এর লম্ব বিক্ষেপ, আর যদি বি নাও তাহলে বি এর লম্ব বরাবর কি বলতো? এর লম্ব বিক্ষেপ। বুঝছো? তাহলে যে কোনো ভেক্টরের মান নিবা এবং ওই ভেক্টরের লম্ব বরাবর উপর ভেক্টরের কি নিবা? লম্ব বিক্ষেপ বা উপাংশের মান নিবা, মান নিয়ে গুণ করে দিবা। তাহলে কি পাবো বলতো? ক্রস গুণনের মান পাবা। বুঝছো? এটা থাকাও যে কথা যে দুটি ভেক্টর মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাতের গুণফল থেকে ক্রস গুণনের মান পাওয়া যায়, অথবা যে কোনো একটি ভেক্টরের মান এবং ওই ভেক্টরের লম্ব বরাবর উপর ভেক্টরের উপাংশের গুণফলের মান থেকেও কি পাওয়া যায়? ক্রস গুণনের মান পাওয়া যায়। ওই কথাটা আমি একটু নিচে তুমি লিখে নিতে পারতা, দুইটা একসাথে লিখে নিতে পারতা, আমার জায়গা না, আমি মাঝখানে ওই কথাটা সুন্দর করে লিখে দিচ্ছি। বুঝছো? মাঝখানের এই জায়গাটাতে দেখো, এইটুকু জায়গার ভিতরে আটানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ।
দেখো তাহলে ক্রস গুণনের মান আমরা কিভাবে পাই? যে কোনো ভেক্টরের মান, যে কোনো ভেক্টরের মান এবং ওই ভেক্টরের লম্ব বরাবর অপর ভেক্টরের উপাংশের মানের গুণফল থেকে ক্রস গুণনের মান নির্ণয় বা ক্রস গুণনের মান পাওয়া যায়। হ্যাঁ, আটাইতে পারছি। ঠিক আছে, তাহলে কি ক্রস গুণনের মান কিভাবে বের করা যাবে বোঝা গেছে? শোনো, এত কিছু মনে রাখার দরকার নেই, তোমরা ডাইরেক্ট এই কথা মনে রাখবে। a ক্রস b ইকুয়াল ab sin থিটা ইটা। ab sin থিটা মানে হলো মান, এই যে a ক্রস b এর মান হলো ab sin থিটা, আর দিক কোন দিকে? ইটার দিকে। আমরা দেখবো ইটার দিক কোন দিকে হয়, বুঝছো? দুইটা রুলস আছে, দুইটা রুলস এখন আমরা দেখবো। এইটুকু তোলো, সুন্দরভাবে তুলে রাখো, সেটা আমরা দেখলাম, তাই না? এখন আমরা দেখবো ক্রস গুণনের দিক নির্ণয় করবো আমরা, তাই না? তাহলে দেখো, এটার জন্য আমি একটু বোর্ডটা ক্লিয়ার করতে হবে, কারণ আমরা পুরো বোর্ড জুড়ে আবার লিখবো। তোমাদের তো তোলা হয়ে গেছে আশা করি। দেখো, তাহলে মান নির্ণয় করা আমাদের ক্লিয়ার, এখন আমরা দিক নির্ণয় করবো। দেখো, তাহলে আমরা জানি কি দেখলাম, যে এ ক্রস বি যদি কোথাও দেওয়া থাকে, তাহলে এ ক্রস বি সমান কি হয়? এ বি সাইন থিটা থিটা। তাহলে আমাদের মান পর্যন্ত আমাদের দেখা শেষ। এ ক্রস বি গুণফলের যে মান, এটা হলো আমাদের কি বলতো? এ বি সাইন থিটা। এইটুকু হলো মান। তাহলে এখন আমাদের কি বার করতে হবে বলতো? ইটাটা বার করতে হবে, দিকটা বের করতে হবে, বুঝছো? তা দিকটা বের করবো আমরা, দুইটা রুলস অ্যাপ্লাই করে দিকটা বের করা যায়। ক্রস গুণনের দিক দিক বের করা যায় দুইটা রুলস ইউজ করে। একটা হলো রাইট হ্যান্ড থাম রুল, রাইট হ্যান্ড থাম রুল, রাইট হ্যান্ড থাম রুলের সাহায্যে, আর একটা হলো ডান হাতি স্ক্রু নিয়মের সাহায্যে। ডান হাতি স্ক্রু নিয়ম, বুঝছো? ডান হাতি স্ক্রু নিয়মটা আর রাইট হ্যান্ড থাম রুলটা কি সেটা একটু দেখো। তাহলে রাইট হ্যান্ড থাম রুল, এটা আমরা এখন দেখতেছি। রাইট হ্যান্ড থাম রুল, দেখো, ডান হাতের সবগুলো আঙ্গুলকে প্রসারিত করে, ঠিক আছে, বৃদ্ধাঙ্গুলি ব্যতীত বৃদ্ধাঙ্গুলি ব্যতীত বাকি আঙ্গুলগুলোকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর
কোণে ঘোরালে বৃদ্ধাঙ্গুলটি যেদিক বরাবর প্রসারিত হয়ে থাকবে ক্রস গুণনের দিক হবে সেই দিক বরাবর। সেই দিক বরাবর ঠিক আছে, লেখো তুমি জাস্ট তোলো। এখন আমি পরে সবই বুঝাচ্ছি। রাইট হ্যান্ড থাম্ব রুল আমরা দেখলাম, এখন আমরা দেখবো ডান হাতি স্ক্রু নিয়ম। ডান হাতি স্ক্রু নিয়ম তুমি লিখে রাখো জাস্ট, আমি পরে সবই বুঝাচ্ছি, একটা একটা করে সবই বুঝাবো আমরা। ডান হাতি স্ক্রু নিয়ম, দুটি ভেক্টরের সংযোগ স্থলে যে দুটি ভেক্টর আমরা ক্রস গুণন করব, দুটি ভেক্টরের সংযোগ স্থলে একটি ডান হাতি স্ক্রুকে লম্বভাবে স্থাপন করার পর প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে স্ক্রুটিকে ক্ষুদ্রতর কোণে ঘোরালে স্ক্রুটি যেদিক বরাবর অগ্রসর হবে ক্রস গুণনের দিক হবে সেই দিক বরাবর। সেদিক বরাবর, হ্যাঁ অনেক কিছু লেখাইলাম, বুঝাইলাম না, এখন বুঝাই কেন। হ্যাঁ তাহলে দেখো আমরা দুই ধরনের তলের জন্য এই দিকগুলো দেখবো আমরা, একটা হলো আনুভূমিক তল আর একটা হলো উলম্ব তল। তার প্রথমে আমরা আনুভূমিক তলের জন্য দেখি। আনুভূমিক তল বলতে কি বোঝাচ্ছে দেখো, দেখো তোমরা কি এখানে আমার একটা ফাইল দেখতে পাচ্ছ? পরে তুলিয়ে দেখো বোঝো। তোমরা কি ফাইল দেখতে পাচ্ছ এখানে? এই ফাইলটা এই যে এটা একটা তল না, এটা একটা তল, কিন্তু এই তলটা এইভাবে যদি থাকে এটাকে বলে আনুভূমিক তল। শুয়ে আছে এটাকে কি বলে বলো তো? আনুভূমিক তল। আর যদি এইভাবে থাকে এটাকে কি বলে বলো তো? উলম্ব তল। বুঝছো কি বলছি? তাহলে যদি এইভাবে থাকে এটা হলো আনুভূমিক তল, আর যদি এইভাবে থাকে তাহলে কি বলতো? উলম্ব তল। আর আমাদের তলটা কিভাবে আছে? এইভাবে। এই তলটাকে আমরা আনুভূমিক তলটাকে এখানে অঙ্কন করবো, বুঝছো? এই তলের উপর দুইটা ভেক্টর আছে, এই দেখো এটা একটা এ ভেক্টর আর একটা কি বলতো? বি ভেক্টর। এটা তাদের মধ্যবর্তী কোণ কি বলতো? থিটা, ক্ষুদ্রতর কোণ। তাহলে এই তলটাকে আমরা এখন এইভাবে অঙ্কন করবো। তো এইভাবে তলটা অঙ্কন করতে বোঝানো সম্ভব না, এই জন্য আমরা আনুভূমিক তল বোঝানোর জন্য এই তলটাকে একটু এইভাবে বাঁকা করে অঙ্কন করে দিই, বুঝছো? যে ধরো এখান থেকে এই দিক বরাবর উঠে আসছে, তাহলে এই দিক বরাবর তো দেখানো সম্ভব না, এই জন্য আমরা দিকটা কোন দিক দেখাই? এই দিক দেখাই না, জেড অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ তির্যক ভাবে দেখাতাম। তাহলে ধরো এরকম আমাদের একটা আনুভূমিক তলে দুইটা ভেক্টর আছে, এটা একটা আমাদের আনুভূমিক তল। এই তলের উপর দুইটা ভেক্টর আছে, ধরো এই দিক বরাবর একটা ভেক্টর এ ভেক্টর, আর এই দিক বরাবর আরেকটা ভেক্টর, এটা ধরো বি ভেক্টর। এটা ধরো এ ভেক্টর, আর এটা আমরা ধরলাম কি বলতো? বি ভেক্টর। এটা আমাদের কি বলতো? থিটা। তলটা কিন্তু আনুভূমিক, এটা আমার হাত, এটা হলো কি বলতো? তল। এই তলের উপর দুইটা ভেক্টর আছে, একটা ভেক্টর এই দিক বরাবর এ ভেক্টর, আর একটা ভেক্টর এই দিক বরাবর বি ভেক্টর। এখন দেখো এ আর বি এর মধ্যবর্তী কোণ দুইটা হতে পারে, এটা একটা কোণ হতে পারে, আর এইটা বাইরে এটাও একটা কি হতে পারে বলতো? কোণ হতে পারে।
তাহলে বড় কোণ নেব না, আমরা কোন কোণ নেব? ক্ষুদ্রতর কোণ। কোন কোণ নেব? তাহলে দুইটা ভেক্টর যে তালা আছে ওই তলে রাখার পরে তাহলে দেখো আমাদের ডান হাতের প্রথম যদি আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল দেখি, রাইট হ্যান্ড থাম্ব রুল কি বলছে? ডান হাতের সবগুলো আঙ্গুলকে আমরা প্রসারিত করব, করার পরে দুটি ভেক্টরের যেখানে আছে ওই ভেক্টর আমরা কি করব বলতো? প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে, দেখো এই যে এটা প্রথম ভেক্টর না, এটা দ্বিতীয় ভেক্টর না, প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে বৃদ্ধা আঙ্গুল ব্যতীত বাকি আঙ্গুলগুলোকে ঘোরাবো, বাকি আঙ্গুলগুলোকে ঘোরাবো, ঘোরার পর বৃদ্ধা আঙ্গুলটি যে দিক বরাবর প্রসারিত হবে, ক্রস গুণনের দিক হবে সেই দিক বরাবর। তাহলে এর তলটা কেমন? আনুভূমিক তল না? এই দেখো এটাই ভেক্টর, এটা কি বলতো? বি ভেক্টর। তাহলে যে দুইটা ভেক্টর নিচ্ছ, তাহলে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে এ, এটা কি বলতো? বি। প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে সবগুলো আঙ্গুলকে প্রসারিত করবো, করার পরে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে বাকি আঙ্গুল বৃদ্ধা আঙ্গুল ব্যতীত বাকি আঙ্গুলগুলোকে ঘোরাবা, ঘোরার পর বৃদ্ধা আঙ্গুলটি যে দিক বরাবর প্রসারিত হয়ে থাকবে, কোন দিক বরাবর? উপরের দিক বরাবর না? এই তল বরাবর উপরের দিক, এই দিকটাই কি হবে? ক্রস গুণনের দিক। বুঝছো? তাহলে এর থেকে বি, এর থেকে বি এর দিয়ে কেন গেলাম? প্রথম আমরা বার করবো এখন হলো এ ক্রস বি, আমরা বার করবো কি বলতো? এ ক্রস বি। দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা আমরা বার করব। তাহলে এটা আমাদের কি হবে? প্রথম ভেক্টর, আর বিটা আমাদের কি হবে বলতো? দ্বিতীয় ভেক্টর। বুঝছো? তাহলে এই জন্য প্রথম ভেক্টর থেকে আমরা কোথায় গেলাম? দ্বিতীয় ভেক্টর দিকে, এর থেকে বি এর দিয়ে গেলাম। তাহলে দিক কোন দিকে হচ্ছে? তল বরাবর উপরের দিকে, তল বরাবর। এই যে তল বরাবর উপরের দিকটা বোঝানোর জন্য আমরা কি করব? এটা আমাদের ছিল আনুভূমিক তল, এটার উপরের দিকে মানে উলম্ব বরাবর চলে যাবে, তাহলে এটা তল বরাবর উপরের দিকে। তাহলে এটাই আমাদের কি হবে বলতো? ক্রস গুণনের দিক, ক্রস গুণনের দিক। বুঝছো কি বলছি? তাহলে এটাই হবে আমাদের এ ক্রস বি গুণফলের দিক। বুঝছো? আর এই দিক বরাবর যদি আমরা একক ভেক্টরটা নেই, এই দিক বরাবর যদি আমরা একটা একক ভেক্টর নেই, ওটা আমাদের কি হবে বলো? ইটা ক্যাপ। ওটা আমাদের কি হবে? ইটা ক্যাপ একটা কি বলতো? একক ভেক্টর। এটা একটা কি? একক ভেক্টর। এই দিক বরাবর এটা কি হবে বলতো? ইটা ক্যাপ। আর এই দিক বরাবর টোটাল যে ভেক্টর পাবো ওই ভেক্টরটা কি হবে? এ ক্রস বি ভেক্টর। বুঝছো? এখন ওই একই তলের উপরই দুইটা ভেক্টর ওই একই ভাবে আছে। এখন আমরা এ ক্রস বি না করে আমরা কি করবো বলতো? বি ক্রস এ করবো। তাহলে দেখি আমাদের কি হয়। হ্যাঁ, তাহলে এখানে আমাদের আছে এ ভেক্টর, আর এই দিক বরাবর আছে আমাদের বি ভেক্টর। মধ্যবর্তী কোণ কি আসছে বলতো? থিটা। দেখো, এখন দেখো এই যে তল, এটা কিন্তু আনুভূমিক তল, হাত রাখছে এতে, সবগুলো আঙ্গুল প্রসারিত করে রাখছে। বি ক্রস এ, তাহলে প্রথম ভেক্টর কে? বি, দ্বিতীয় ভেক্টর কে? এ। তাহলে বি থেকে এর দিকে ক্ষুদ্রতর কোণে ঘুরাবা। তা হাত যদি এভাবে রাখো, দেখো তো ঘুরাতে পারতিছো? আঙ্গুলগুলোকে ঘুরাতে পারতিছো? ঘুরাতে পারতিছো না কিন্তু। তাহলে কি করতে হবে? হাতটাকে উল্টায় নিতে হবে, উল্টায় এনে বি থেকে এর দিকে এখন ঘুরাতে পারতিছো? এই যে বৃদ্ধ আঙ্গুল বাদ দিয়ে বাকি আঙ্গুলগুলোকে ঘুরাও, পাচ্ছো? তাহলে বি থেকে এর দিকে ঘোরালে কোন দিক বরাবর দেখাচ্ছে? তল বরাবর নিচের দিকে, তলের লম্ব বরাবর। বুঝছো কি বলছি? তাহলে বি ক্রস এ যদি করো তাহলে এটা যে তল ছিল এই তলের লম্ব বরাবর নিচের দিক বরাবর, নিচের দিক বরাবর। তাহলে নিচের দিক বরাবর ভেক্টরটাকে যদি আমরা প্রকাশ করি তাহলে কি হবে বলতো? এর তল, তলের লম্ব বরাবর নিচের দিক, এটা হবে আমাদের কি বলতো? বি ক্রস এ ভেক্টর। বুঝছো? আর এই দিক বরাবর যদি আমরা একটা একক ভেক্টর নিই, ওইটা আমাদের কি হবে বলতো? ইটা। ওটা আমাদের কি হবে? ইটার দিক হবে এ ভেক্টরের দিকে, মূল ভেক্টরের। বুঝছো কি বলছি? কোনো সমস্যা আছে? তাহলে এ ক্রস বি করলে আমরা কি পেলাম? তল বরাবর উপরের দিকে, বি ক্রস এ করলে কি পেলাম? তল বরাবর নিচের দিকে। এটা কেমন তল ছিল? আনুভূমিক তল। কেমন তল ছিল? আনুভূমিক তল। কোনো সমস্যা আছে? তাহলে এটা তো আমরা কি দেখলাম? রাইট হ্যান্ড থাম্ব রুল। এখন দেখো, এখন পড়ো, ডান হাতের সবগুলো আঙ্গুলকে প্রসারিত করে বৃদ্ধা আঙ্গুল ব্যতীত বাকি আঙ্গুলগুলোকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে ঘোরালে, কেমন কোণে ঘোরাবো? ক্ষুদ্রতর কোণে, বড় কোণে না। যে দিক বরাবর আহ ঘোরালে বৃদ্ধাঙ্গুলটি যে দিক বরাবর প্রসারিত হয়ে থাকবে, বৃদ্ধাঙ্গুলটি যে দিক বরাবর প্রসারিত হয়ে থাকবে, ক্রস গুণনের দিক হবে সেই দিকে। ক্লিয়ার? সব বোঝা গেছে এখন? হ্যাঁ, ক্ষুদ্রতর কোণ এই তো দেখো, এটা ছিল এ ভেক্টর, এটা ছিল কি? বি ভেক্টর। এটা আমাদের কি বলতো? ক্ষুদ্রতর কোণ। এই দেখো, এটা ছিল এ ভেক্টর, এটা ছিল আমাদের বি ভেক্টর। তাহলে এর মাঝখানে কোণ দুইটা না, এটা একটা কোণ, এটা আর একটা কোণ। তাহলে এটা আমাদের কি? ছোট কোণ, আর এটা আমাদের কি বলতো? বড় কোণ, বৃহত্তর কোণ। আর এটা কি বলতো? ক্ষুদ্রতর কোণ। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এখন তুমি খেয়াল করো, দেখো তারপর ডানাতে স্ক্রু নিয়মটা এখন আমরা দেখবো। তাহলে রাইট হ্যান্ড থাম্ব রুল ক্লিয়ার? কোন সমস্যা? রাইট হ্যান্ড থাম্ব রুলে বার করাটা সহজ হয়।
আর এই ডান হাতে স্ক্রু নেবে করে স্ক্রু বসাও, ঘোরাও, এটা ঝামেলা। আর তুমি খালি জাস্ট এরকম হাত আঙুল প্রসারিত করবা, হ্যাঁ, প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিয়ে ঘোরাবা। আনুভূমিক তল যেহেতু, তার মানে এটাই, এটা বি, উপরের দিকে। বি ক্রস এ করলে নিচের দিকে। বুঝছো? খুব দ্রুত করা যায়। আর রাইট হ্যান্ড থার্ড রুলটা আমাদের অনেক ইউজ লাগবে যখন আমরা তড়িৎ প্রবাহের চুম্বকীয় চুম্বকত্ব অধ্যায় পড়বো। ওখানে গিয়ে আরো অনেক তড়িৎ চুম্বক প্রাবল্যের দিক নির্ণয় করা, তড়িৎ ক্ষেত্রের দিক নির্ণয় করা, অনেক 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 জায়গায় এটা লাগে। তারপর দেখো ডান হাতে স্ক্রু নিয়ম। ডান হাতে স্ক্রু নিয়ম কি বলছে? দুটি ভেক্টরের সংযোগ স্থলে একটি ডান হাতে স্ক্রুকে লম্বভাবে স্থাপন করার পরে, তাহলে এখন দেখো এই তো, এটা আমাদের আনুভূমিক তল ছিল। আনুভূমিক তলে এটা এ ভেক্টরের বি ভেক্টর এ বিন্দুতে ছেদ করেছিল, তাই না? এই সংযোগ বিন্দুতে, এটা তো আনুভূমিক তল, এটা সংযোগ বিন্দুতে আমি কি করবো, একটা ডান হাতি স্ক্রুকে লম্ব বসবো। ডান হাতি স্ক্রু মানে বোঝো নাট, আমরা যে নাট নাট গুলো ইউজ করি, নাট গুলোকে টাইট দিলে কোন দিকে টাইট দেওয়া লাগে? ডান দিকে। ডান দিকে টাইট দিলে কি হয়? ভিতরে ঢোকে। আর বাম দিকে টাইট দিলে কি হয়? প্রবেশ, মানে বাইরে বের হয়ে আসে, তাই না? এই জন্য ডান হাতি স্ক্রু বলা হয়। ডান হাতি স্ক্রু, যে ডান দিকে ঘোরাও টাইট হবে। স্ক্রুর কাজ কি? টাইট দেওয়া। স্ক্রুর কাজ তো ঢিল দেওয়া না, ওর কাজ কি? টাইট দেওয়া। তাহলে ডান দিকে টাইট দিলে যেহেতু ওটা টাইট হয়, তাহলে ওই জন্য ওটাকে বলা হয় ডান হাতি স্ক্রু। বুঝতে পারছো কি বলছি? তো এখন দেখো খেয়াল করো, তাহলে এই যে যে তলে দুইটা ভেক্টর আছে, ওটার সংযোগ বিন্দুতে আমি কি করবো, একটা ডান হাতি স্ক্রুকে বসাবো। বুঝছো? লম্ব হবে। কিভাবে স্থাপন করব? লম্ব হবে। এ বি সংযোগ বিন্দু লম্ব ভাবে স্থাপন করলাম। করার পরে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে, তাহলে আমরা এ ক্রস বি যদি করি, তাহলে প্রথম ভেক্টর কে এটা, দ্বিতীয় ভেক্টর কে এটা। ক্ষুদ্রতর কোণ বলতে কোন কোণ? এই কোণ। তাহলে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে আমি কি করবো বলতো? ক্ষুদ্রতর কোণে যাবো, এটা এই দিক বরাবর যাবো। তাহলে এই যে লম্বভাবে স্থাপন করলে, আমি স্থাপন করবো ক্ষুদ্রতর কোণে ঘোরাও। ঘোরালে কোন দিকে ঘুরতেছে? ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে না? তাহলে কোন একটা স্ক্রুকে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে করি, স্ক্রুটি বার হবে নাকি ভিতরে ঢুকবে নাকি বের হয়ে আসবে? তাহলে এই যে এখানে যদি একটা স্ক্রু নাও, তাহলে বাম দিকে যদি ঘোরাও, তাহলে দেখবে স্ক্রুটি আস্তে 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 উপরের দিক বরাবর অগ্রসর হচ্ছে। স্ক্রুটি যে দিক বরাবর অগ্রসর হবে, ক্রস গুণনের দিক হবে সেই দিক বরাবর। তাহলে এ ক্রস বি করলে তল বরাবর কোন দিক বরাবর আসবে? উপরের দিকে। ওটাও দেখো কি ছিল, তল বরাবর উপরের দিকে। সেম আসবে না? হ্যাঁ। তাহলে এখন দেখো, আমি যদি নিচে ওই তলটা যদি আরেকবার অঙ্কন করে যদি আমি স্ক্রু দিয়ে দেখাই, তাহলে এটা ছিল আমাদের এ, এটা ছিল আমাদের কি বলতো? বি। এ আর বি এর মধ্যবর্তী কোণ কি ছিল বলতো? থিটা। তাহলে আমি যদি এ ক্রস বি বার করতে চাই, তাহলে এর থেকে বি এর দিকে ক্ষুদ্রতর কোণে আমি কি করবো বলতো? আগাবো। ক্ষুদ্রতর কোণে দেখো, এই যে এখানে ডান হাতে স্ক্রুকে কি করলাম বলতো? বসালাম। বসে এর থেকে বি এর দিকে আমি কি করবো বলতো? ঘুরাবো। তলটা কিন্তু এরকম ছিল না, তলটা ছিল কেমন? আনুভূমিক। তাহলে এর থেকে বি এর দিকে ঘুরাও, এর থেকে বি এর দিকে ঘুরাও, তাহলে কি হবে? ঘড়ির কাঁটা বিপরীত দিক বরাবর ঘুরবে। কি হবে? তল বরাবর বাইরের দিক বরাবর বেরিয়ে আসবে। বাইরের দিক বরাবর বেরিয়ে আসে মানে কি? তলের লম্ব বরাবর বাইরের দিকে হবে না, লম্ব উপরের দিকে। তলের লম্ব বরাবর উপরের দিকে। তাহলে লম্ব বরাবর উপরের দিক বলতে কোনটা বোঝাবে বলতো? এই দিকটা বোঝাবে। এটা হবে আমাদের কি বলতো? এ ক্রস বি। তুমি কি করছিলা? এখানে একটা ডান হাতি স্ক্রুকে বসাই দিছিলা। বুঝছো? এই তো একটা স্ক্রুকে বসালাম আমি এখানে। এটা ছিল আমাদের ধরো স্ক্রু। ওকে, এই তো স্ক্রু। স্ক্রুটা বসানোর পর কি করবা? প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে ক্ষুদ্রতর করে ঘুরো, তল বরাবর লম্বর দিকে, বাইরের দিক বরাবর স্ক্রুটি কি হবে বলতো? অগ্রসর হবে। বুঝছো? কোনো সমস্যা আছে? তারপর কি করবা? বি ক্রস এ বার করবা। তাহলে এখানে ধরো একটা ভেক্টর ছিল, এটা ধরো আমাদের এই ভেক্টর, আর এইটা ছিল আমাদের বি ভেক্টর। এটা হলো আমাদের থিটা। তাহলে বি ক্রস এ করবা, মানে প্রথম ভেক্টর থেকে এখন দ্বিতীয় ভেক্টর দিকে ঘুরবা। তাহলে এখানে দেখো, এই যে লম্বতল, এখানে বসাও, বসানোর বি থেকে এর দিকে ঘুরাও, তাহলে কি ঘড়ির কাঁটা দিয়ে ঘুরতেছে না? ঘড়ির কাঁটা দিয়ে গেলে কি হবে? ভিতরের দিকে প্রবেশ করবে। ভিতরের দিকে প্রবেশ করে মানে কি? তলের লম্ব বরাবর নিচের দিকে। তাহলে এখানে আমাদের তলের লম্ব বরাবর নিচের দিক বরাবর অগ্রসর হবে স্ক্রুটা। বুঝছো? তাহলে এখানে একটা স্ক্রুকে লম্বভাবে স্থাপন করবা। স্ক্রুকে রাখলাম, রাখার পরে বি থেকে এ দিয়ে ঘুরালাম, নিচের দিক বরাবর চলে যাবে। তাহলে এটা হবে আমাদের বি ক্রস এ ভেক্টরের দিক। বুঝছো? এখান থেকে একটু খেয়াল করি, এখান থেকে একটা মজার জিনিস আমরা বলি, দেখো একবারে বলেই নিই। দেখো, তাহলে আনুভূমিক তলের জন্য আমরা দেখতেছি এ ক্রস বি করলে তলের লম্ব বরাবর উপরের দিকে যাচ্ছে, যদি এদিকে এটা যদি বি থাকে। দেখো আবার এটাই এটা বি হলে কিন্তু কি হবে? এটাই নিচের দিক বরাবর আসবে। বুঝছো? তো যাই হোক, দেখো তাহলে আমরা এ ক্রস বি আর বি ক্রস এ করে যে দুইটা ভেক্টর পাচ্ছি, এই দুইটা ভেক্টরের মান সমানই হবে। বুঝছো? দেখো তো, আমি যদি এ ক্রস বি করি, তাহলে কি হবে? প্রথম ভেক্টরের মান দ্বিতীয় ভেক্টরের মান তাদের মধ্যবর্তী কোণের
সাইন হবে না। আর এখানে একটা কি থাকবে, একক ভেক্টর গুণ আকারে থাকবে। তুমি যদি বি ক্রস এও করো, বি ক্রস এ করলেও কি হবে বলো তো, প্রথম ভেক্টরের মান দ্বিতীয় ভেক্টরের মান তাদের মধ্যবর্তী কোণের সাইন। এখন দেখো তো, এ ক্রস বি করো আর বি ক্রস এ করো, এ আর বি এর মানের কোনো পরিবর্তন হচ্ছে, থিটার কোনো পরিবর্তন হচ্ছে? তাহলে মানের পরিবর্তন হয়নি, থিটার পরিবর্তন নেই, তাহলে সবগুলো গুণ করে তুমি একই মান পাবা না, জাস্ট কি চেঞ্জ হয়ে যাবে বলো তো, দিকটা চেঞ্জ হবে। এইটা আর এইটা কি হবে না বলো তো, সেম হবে না। এটার দিক হচ্ছে উপরের দিকে, এটার দিক হচ্ছে কি বলতো নিচের দিকে। তাহলে ক্রস গুণনের যদিও মান সেম থাকে কিন্তু দিক সেম থাকে না, দিক সেম থাকে না। আর দিক চেঞ্জ হয়ে গেলে ভেক্টর কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ কি সমান না, দুইটা সমান নয়, কিন্তু তাদের কি সমান বলতো, মান সমান। মান সমান রে, দিক না, মান সমান। এ ক্রস বি এর মান যা হবে, বি ক্রস এ এর মান কি আসবে বলতো, সেম আসবে। মান আমরা কেমনে দিকে একই রকম লাগে, কোথায়, এই যে এখানে এটা এটা দিলাম, এটা লাল লাল এটা দিলাম, এই জন্য তো আলাদা আলাদা দিচ্ছি, বুঝছো? এইটা প্রাইম দিয়ে দিবা, অন্য একটা একটা একক ভেক্টর দিয়ে দিবা, বুঝছো? দিক আলাদা আলাদা হবে, একই দিকে দিক হবে না। তাহলে এখন তুমি খেয়াল করে দেখো, তাহলে এ ক্রস বি এটা আর হচ্ছে বি ক্রস এ যদি করি, তাহলে ভাইয়া এই দুটো আমরা সমান লিখতে পারবো না, এই দুটো আমরা সমান লিখতে পারবো না। একটু এদিকে মনোযোগ দাও তো ভাই, আমরা দেখতে পাচ্ছি এই ভেক্টর আর এই ভেক্টরের মান সমান, কিন্তু একটা আর একটা দিক বিপরীত। আমি যদি এটাকে উল্টে দিতে পারি, তাহলে দুটা কি হয়ে যাবে, সমান ভেক্টর হয়ে যাবে। তাহলে দুটা কি হয়ে যাবে, তাহলে আগে উল্টে দিতে হবে, তারপর আমরা সমান লিখতে পারবো। তাহলে এইভাবে আমরা সমান লিখতে পারবো না, এ ক্রস বি ডাজ নট ইকুয়াল বি ক্রস এ, কিন্তু আমরা এটা বলতে পারবো ভাইয়া, এ ক্রস বি আর বি ক্রস এ যেটা আছে সেটাকে আমি ঋণাত্মক ভেক্টর নিয়ে নিলাম। এটা ঋণাত্মক ভেক্টর নিয়ে লিখে উল্টা যাবে না, তখন এই দুটো পরস্পর কি হয়ে যাবে, সমান। তাহলে এ ক্রস বি ইকুয়াল মাইনাস বি ক্রস এ, বুঝছো? এ ক্রস বি ইকুয়াল মাইনাস বি ক্রস এ, ক্লিয়ার রে? কোনো সমস্যা আছে? কিন্তু এ ক্রস বি ডাজ নট ইকুয়াল বি ক্রস, এখান থেকে আমরা ডিসিশন কি নিচ্ছি দেখো তো, ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে। এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ লেখা যায় তো, ভেক্টরের যোগ বিনিময় সূত্র মেনে চলতে। আবার ডট গুণ আমরা দেখছি বিনিময় সূত্র মেনে চলছে, এ ডট বি ইকুয়াল কি লেখা যায়, বি ডট এ, কিন্তু এ ক্রস বি ইকুয়াল বি ক্রস এ লেখা যায় না। তাহলে এখান থেকে আমরা ডিসিশন নিলাম ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না, ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। তোলো, একটা একটা তোলো। কেবল আমরা আনুভূমিক তলের জন্য দেখলাম, আমরা আরেকটা তলের জন্য দেখবো, সেটা হলো উলম্ব তল। তোলো। তলটা যদি এখন আনুভূমিক না হয়, তলটা যদি উলম্ব তল হয়, সেক্ষেত্রে আমাদের কি হবে বুঝছো? সেক্ষেত্রে আমরা কি দ্বারা প্রকাশ করি, এটা একটু দেখো, কারণ এই জিনিসটা তোমাদের তড়িৎ প্রবাহ চুম্বকের চুম্বকত্ব অধ্যায়ে গিয়ে দেখাতাম। তা এখানে দেখে নাও, এই দিকটা দেখে রাখলে এটা ওখানে গিয়ে ভালো বুঝতে পারবা, প্র্যাকটিস হয়ে থাকবে একটু। তাহলে রাইট হ্যান্ড থাম্ব রুলটা বুঝছো নাকি, ডান হাতে স্ক্রু নিয়ম। এই দেখো, এখন পরে দেখো, দুটি ভেক্টরের সংযোগ স্থলে একটি ডান হাতে স্ক্রুকে লম্বভাবে স্থাপন করার পর প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে স্ক্রুটিকে কেমন কোণে ঘোরাবো, ক্ষুদ্রতর কোণে ঘোরালে স্ক্রুটি যে দিক বরাবর অগ্রসর হবে, ক্রস গুণনের দিক হবে সেই দিক বরাবর। ক্লিয়ার? দেখাই যে দিলাম। তাহলে এগুলো তোমাদের লেখার সময় মনে হয়, আরে ভাইয়া এত বড় জিনিস আপনার মনে আছে কিভাবে? আরে বাবা, আমার মুখস্থ করা নাই, আমি ওই জিনিসটা ঘটনা আমার জানা আছে, আমি ওটা নিজের মনের মাধুরী মিশে লিখি, বুঝছো? এই আর কি। হ্যাঁ, তাহলে এখন দেখো উলম্ব তল। উলম্ব তল বলতে তলটা এখন লম্ব ভাবে থাকবে, এইভাবে থাকবে, এটা এটা এই তলটাকে আমি এখানে অঙ্কন করবো, বুঝছো? এই তলটাকে, এটা দেখানোর জন্য তার এই দিক বরাবর যেটা পরিবর্তন করে দেখো, দেখানোর দরকার নেই, এই দিক বরাবর দুজনের জন্য আমি চেপেছিলাম, আর এটা উলম্ব তল, এটা তো দেখাই যাচ্ছে। এটা আমাদের বোর্ড যেটা আছে, এটা একটা কি উলম্ব তল, উলম্ব ভাবে আছে। এই তলটাকে আমরা এখানে অঙ্কন করবো, মানে এইটা এটা 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 এরকম করে একটা তল অঙ্কন করবো। এই তলের উপরে এরকম করে দুইটা ভেক্টর আছে। তাহলে দেখো, এইটা হলো আমাদের তল, উলম্ব তল। ওকে, এর উপর দুইটা ভেক্টর আছে, এটা একটা ভেক্টর, এটা ধরলাম আমরা এই ভেক্টর, আর এইটা আর একটা ভেক্টর, এটাকে আমরা ধরলাম কি ভেক্টর, বি ভেক্টর। এ আর বি এর মধ্যবর্তী কোণ আমাদের কত আছে বলতো, থিটা। এ আর বি এর মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে, থিটা। এটাই তল আমাদের, এটাই উলম্ব তল, এটাই।
তাহলে আমরা যদি এ ক্রস বি বার করতে চাই, এ ক্রস বি, এ ক্রস বি, এটার দিক কোন দিক বরাবর হবে? তাহলে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে আমরা যদি ডান হাত রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করতে চাই, রাইট হ্যান্ড থাম্ব, থাম্ব অর্থ হলো বৃদ্ধাঙ্গুলি, থাম্ব অর্থ কি বৃদ্ধাঙ্গুলি, ডান হাতি বৃদ্ধাঙ্গুলি নিয়ম, বুঝছো? বাংলা হলো। তাহলে দেখো এই যে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে তুমি কি করবা বলো তো? এই যে আমাদের বৃদ্ধাঙ্গুল বাদ দে বাকি সবগুলো আঙ্গুলকে ঘোরাও, ঘোরালে তুমি দেখতে পাচ্ছ এই যে বৃদ্ধাঙ্গুলটি কোন দিক বরাবর প্রসারিত হয়ে আছে? এই তলের লম্ব বরাবর বাইরের দিকে, তলের লম্ব বরাবর বাইরের দিকে, বুঝছো? এখন এই দিকটা বুঝাবা এখন কেমনে? লম্ব বরাবর উপরের দিকে ছিল ভাই, উপরের দিকে তীর চিহ্ন দিয়ে বুঝাইছেন যেটা উপরের দিকে, এই দিক বরাবর এখন আবার কেমনে দিবেন, তাই না? তাহলে এই তলের লম্ব বরাবর উপরের দিকটা বোঝানোর জন্য হ্যাঁ এই দিক বরাবর তুমি দিতে পারো, তাই না? এটা বোঝানোর জন্য ম্যাথমেটিক্যালি একটা রুলস ইউজ করা হয়েছে, বুঝছো? সেটা হলো একটা ফোঁটা আর একটা কি বলতো ক্রস। এরকম করে গোল চিহ্নের ভিতরে ফোঁটা আর গোল চিহ্নের ভিতরে কি বলতো ক্রস। ফোঁটা আর ক্রস কি? ফোঁটা আর ক্রস হলো একটা তীর, কি বলতো? তীরের সামনের অংশ আর তীরের কি বলতো পেছনের অংশ। তোমরা যদি তীরকে দেখো তাহলে তীরকে দেখলে এরকম ভাবে দেখা যায়, সামনে এরকম করে কি থাকে বলতো? এই মানে সরু থাকে, সরু অংশ থাকে, এটা এরকম ভাবে তীরের সামনে দেখবে এরকম ভাবে থাকে। বাহুবলী সিনেমা দেখছো? ওখানে দেখবা এই তো যুদ্ধ যখন হয়, নায়ক যখন নায়িকার রাজ্যতে যায়, হ্যাঁ, রাজ্যতে লুকে থাকে তখন যুদ্ধ হয়, নায়ক এসে নায়িকাকে তীর মারে সেখানে, বুঝছো? তাহলে দেখো তীরের পিছনে এইভাবে থাকে, পিছনে এইভাবে অংশগুলো থাকে, এইভাবে, বুঝছো? তা তীরের পিছনে সাইড যদি দেখো তাহলে দেখবে এরকম করে ক্রস চিহ্ন, ক্রস চিহ্ন যুক্ত কিছু দেখতে পাচ্ছ। আর যদি সামনে দেখো তাহলে সামনে কি আসবে তোমার কাছে? চোখো জিনিসটা আসে না? ওটা দেখতে কেমন গোল, ওটা দেখতে কেমন বিন্দু আকৃতি, এটা তীর যদি চিন্তা করো, এটা এটা তোমার দিকে যাচ্ছে, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ? চৌকস একটা জিনিস, বিন্দুর মতো একটা জিনিস দেখতে পাচ্ছ, তোমার দিকে আসে, তোমার যদি কলিজার ভিতর ঢুকে যায় তাহলে বুঝতে পারবা। আর যদি দেখো তীরটা বের হয়ে যাচ্ছে এই দিক বরাবর, ভিতরের দিক বরাবর ঢুকতেছে, তাহলে তীরের কোন সাইড দেখতে পারবা? পিছনের সাইড। পিছনের সাইড মানে কি দেখবা? ক্রস। তাহলে তীর চিহ্ন যদি বের হয়ে আসে, তল বরাবর বাইরের দিকে বের হয়ে আসে, তাহলে কি ডট, ডট চিহ্ন দেখতে পারবো, এটাকে দেখ গোলের ভিতর ডট বসানো হয়। আর তীর চিহ্ন যদি তল বরাবর ভিতরের দিকে প্রবেশ করে তাহলে তীরের পিছনের অংশ দেখতে পারবা, ওটাকে ক্রস চিহ্ন দ্বারা কি করে বলতো প্রকাশ করা হয়, বুঝছো? তাহলে বলো এই যে এখানে যদি আমি কি করি বলতো, এই দিক বরাবর করি, এর থেকে বি এর দিকে ক্ষুদ্রতর কোণে ঘুরাই, তাহলে আমাদের আঙ্গুলটি কি হচ্ছে তল বরাবর বাইরের দিকে বের হয়ে আসতেছে না? তাহলে একটা তীর ধরো তোমার দিকে বের হয়ে আসতেছে, তাহলে কি দেখবা? ডট। তোমার দিকে বের আসে পিছনের অংশ দেখবা, এইভাবে ডট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় সেই সংযোগ বিন্দুতে, বুঝছো? তাহলে এইটার দিক কোন কি বোঝাচ্ছে? ডট মানে তল বরাবর বাইরের দিকে, তাহলে এইটা বোঝাচ্ছে হলো তল বরাবর বাইরের দিকে, তলের লম্ব বরাবর, সরি শুধু তল বরাবর না, তলের লম্ব বরাবর, হ্যাঁ বানান ঠিক আছে, বাইরের দিকে, বাইরের দিকে, বুঝছো? এটা আমরা যখন এ ক্রস বি করব, এখন যদি বি ক্রস এ করো তাহলে আর একটা তল নাও, এটা তল লম্ব তল, আমাদের উলম্ব তল, তাহলে উলম্ব তলে এখানে আমাদের এ আছে, এ ভেক্টর, আর এখানে ধরো বি ভেক্টর। এখন তুমি বার করতে চাচ্ছ বি ক্রস এ, তাহলে বি ক্রস এ করলে কি হবে দেখো তো? বি এ ভিতরের দিকে যাচ্ছে না? বৃদ্ধাঙ্গুলটি কোন দিক বরাবর যাচ্ছে? তাহলে বি থেকে এর দিকে যদি আমি আঙ্গুলগুলোকে ঘুরাই তাহলে ভিতরের দিকে যাবে, তাহলে তুমি দেখবা একটা তীর ভিতরের দিকে ঢুকতেছে, তাহলে তুমি কি দেখতে পাবে? তীরের পিছনের সাইড, পিছনের সাইড মানে কি দেখবা? ক্রস। তাহলে এই যে ক্রস চিহ্ন কি বোঝাচ্ছে? তলের লম্ব বরাবর ভেতরের দিকে, ক্লিয়ার? এটুকুতে কোনো সমস্যা আছে? তাহলে উলম্ব তল, এখন যদি কি করো বলো তো, একটা স্ক্রু যদি বসাও, আমরা তো রাইট হ্যান্ড থাম্বুল দেখলাম তাই না? স্ক্রু বসাও, এই যে এখান থেকে লম্ব ভাবে একটা স্ক্রুকে স্থাপন করো, এর থেকে বি এর দিকে ক্ষুদ্রতর কোণে ঘুরাও, এ ক্রস বি, কি হচ্ছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে না? তাহলে স্ক্রুটি কি হবে? বাইরে আসবে না? বাইরের দিকে আসা মানে কি? তলের লম্ব বাইরের দিকে আসা মানে কি? ডট। তারপর বি ক্রস এ করো, তাহলে বি থেকে এর দিয়ে ঘুরাও, ঘড়ির কাঁটা দিয়ে ঘুরতেছে না? ঘড়ির কাঁটা দিয়ে ঘুরলে কি হবে? স্ক্রুটি ভিতরের দিকে ঢুকে যাবে, বুঝছো? তাহলে তুমি কি দেখবা? তীরের পিছনের সাইড দেখবা, তাহলে কি দেখবা? ক্রস চিহ্ন। বোঝা গেল কি বললাম? তাহলে হয় তলের লম্ব বরাবর বাইরের দিকে, হলে কি হবে? ভিতরের দিকে। আর আনুভূমিক তল হলে তলের লম্ব বরাবর উপরের দিকে অথবা তলের লম্ব বরাবর নিচের দিকে, বুঝছো? কোনো সমস্যা আছে? তাহলে এই দিকটা ছিল আমাদের তলের লম্ব বরাবর উপরের দিকে, তলের লম্ব বরাবর উপরের দিকে।
আর এই দিকটা ছিল আমাদের তলের লম্ব বরাবর নিচের দিকে। তাহলে এই হলো আমাদের কি বলতো ক্রস গুণনের দিক নির্ণয় করার রুলস। বুঝছো? এখান থেকে দেখো আমরা একটা জিনিস দেখে আজকে শেষ করব, সেটা হলো তলের লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয়। তলের লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয়। দেখো তো ভাই এদিকে একটু তাকাও, পরে তোলো একসাথে তোলো, দেখো আমি পুরো বোর্ড রেখে দেবো, আমি একটু শেষ করি। দেখো তাহলে এ বি, এ আর বি যে তলে আছে ওই তলের লম্ব বরাবর একক ভেক্টর মানে কি? এটা না, এটার দিক কোন বরাবর ছিল? এই তলের লম্ব বরাবর না? তাহলে এই দিক বরাবর ছিল আমাদের টোটাল ভেক্টর এ ক্রস বি, আর এই দিক বরাবর একক ভেক্টর আমাদের কি ছিল? এটা। তাহলে এই দিক বরাবর একক ভেক্টর মানে এ ক্রস বি এর দিকে একক ভেক্টর। তাহলে ওইটাকে আমরা কিভাবে বার করবো? কোন ভেক্টরের দিকে একক ভেক্টর বার করা মানে কি? ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করা। এ ক্রস বি ভেক্টরকে আমরা কি করব? এ ক্রস বি ভেক্টরের মান দ্বারা ভাগ করব। তাহলে আমরা কি পাবো? তলের লম্ব বরাবর একক ভেক্টর পাবো। এখন দেখো তলের লম্ব বরাবর দুই দিক হতে পারে, উপরের দিক হতে পারে, নিচের দিক হতে পারে। তাহলে এই দিকটাকে যদি প্লাস ধরি, এই দিকটাকে আমরা কি ধরবো? মাইনাস ধরবো। বুঝছো কি বলছি? তাহলে হতে পারে উপরের দিক, হতে পারে কোন দিকে? তোমাকে যদি তলের লম্ব বরাবর বার করতে বলে তাহলে উপরের দিকে বার করলে হবে, নিচের দিকে বার করলে হবে, ইচ্ছা তোমার, কোনো সমস্যা নেই। বুঝছো? তার মানে তলের লম্ব বরাবর একক ভেক্টর বার করা মানে ইটা ভেক্টর বার করা। কি ভেক্টর বার করা? এই যে দেখো এখান থেকে দেখো আমরা যে জানতাম যে এ ক্রস বি ইকুয়াল এ বি সাইন থিটা ইটা ক্যাপ, তাই না? এখান থেকে আমরা কি জানি যে ইটা ক্যাপের দিক সবসময় কোন দিক হচ্ছে? হয় এ ক্রস বি এর যে তল আছে তার লম্ব বরাবর উপরের দিকে, নাহলে কোন দিকে হচ্ছে? নিচের দিকে। বুঝছো? যদি তুমি এ ক্রস বি, এখানে এ নাও, এটা যদি বি নাও, তাহলে এ ক্রস বি করলে উপরের দিকে হবে। আর এটা যদি এ নাও, এটা যদি বি নাও, তাহলে এ ক্রস বি করলে কোন দিকে হবে? নিচের দিকে হবে। হ্যাঁ, কেন উলম্ব তলের জন্য কি হলো? বাইরে আর ভিতর হলে কি এই তলের লম্ব না? দেখো এটা যদি উলম্ব তল হয় তাহলে বাইরের দিক বরাবর বলতে কি বোঝাচ্ছে? এটা না? এই দিকটা কি হচ্ছে? এই তলের লম্ব বরাবর হচ্ছে না? এই দেখো তলের লম্ব বরাবর বাইরের দিক, তলের লম্ব বরাবর ভিতরের দিকে। তা তোমার কোন দিক বরাবর নেওয়া লাগবে? তলের লম্ব বরাবর। কোন দিক বরাবর নেওয়া লাগবে? তা তল ওইটা হোক আর এটা হোক, তাহলে যে এ ক্রস বি করে যে দিক পাচ্ছে ওই দিকটা কি হচ্ছে? সবসময় তলের লম্ব বরাবর। বাইরের দিকে ভিতরের দিকে মানে কি? তলের লম্ব বরাবর। ক্লিয়ার? বোঝা গেল? বুঝছো কি বলছি? তাহলে তলের লম্ব বরাবর, এটা উলম্ব তল হোক আনুভূমিক তল হোক, দিক কোন দিকে হচ্ছে? ক্রস গুণনের দিক কোন দিকে হচ্ছে? সবসময় তলের লম্ব বরাবর। ওই দিক বরাবর আমরা কি নিব? একক ভেক্টর নিব। ওই দিক বরাবর আমরা কি নিব? একক ভেক্টর মানে কি? ওই ভেক্টরকে ভেক্টর মান দ্বারা কি করে দেব? ভাগ করে দেব। বুঝছো? তাহলে লম্ব বরাবর কোন ভেক্টর থাকতেছে? এ ক্রস বি ভেক্টর থাকতেছে। এটা বি ক্রস এ নিলে কি হচ্ছে? বি ক্রস এ ভেক্টর হচ্ছে। তাহলে যদি এই কথা চিন্তা করো যে এ ক্রস বি দুইটা ভেক্টর দিয়েছে, এ একটা বি একটা তলে দুইটা ভেক্টর দিয়ে দিয়েছে, তোমাকে বলছে এই দুইটা ভেক্টরের লম্ব বরাবর বা তলের লম্ব বরাবর একটা কি করে বলো তো? একক ভেক্টর বের করো। বুঝছো? তার মানে কি করতে হবে? এটা ক্যাপ বার করতে হবে। এটা ক্যাপ কেমনে বার করবো? ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা কি করে দেবো? ভাগ করে দেবো। বুঝছো? তাহলে দেখো আমাদের ইটা ক্যাপ বার করতে হবে। তাহলে ইটা ক্যাপ বার করার জন্য আসলে কি করতে হবে? এই যে মান যেটা আছে, দেখো তো ভাইয়া, দেখো তো ভাইয়া, এ ক্রস বি ভেক্টর এ বি সাইন থিটা মানে তুমি কি লিখতে পারবা? এ ক্রস বি ভেক্টরের মান। পারবা কি পারবা না বলো তো? এ বি সাইন থিটা মানে কি? এই যে এ বি সাইন থিটা মানে কি? এ ক্রস বি ভেক্টরের মান। তাহলে এখান থেকে ইটা ক্যাপ বার করো তো, দেখো তো ইটা ক্যাপ সমান কি আসবে? এ ক্রস বি ভেক্টর ডিভাইডেড বাই এ ক্রস বি ভেক্টরের মান। এটা ক্যাপ বার করবা, তুমি এটা ক্যাপ বার করবা, তাহলে এটাকে কি করতে হবে? নিচে পার করে দিতে হবে না? এখন এখানে একটা জিনিস আমরা অ্যাড করব। এখন এইটা ক্যাপের দিকে আমি জানি না, এটা এই দিকে, তুমি এটা এ নিলে, এটা বি নিলে, এ ক্রস বি করলে এই দিক বরাবর হবে। এটা বি নাও, এটা এ নাও, তাহলে কোন দিক বরাবর হবে? নিচের দিক বরাবর। তলের লম্ব বরাবর উপরের দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে। এই জন্য সামনে আমরা একটা কি লাগিয়ে দেবো বলো তো? প্লাস মাইনাস। উপরের দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে। বুঝছো? কোনো সমস্যা আছে? তাহলে এইটাই হবে আমাদের কি বলতো? ইটা ক্যাপ। এটা হবে আমাদের কি? ইটা ক্যাপ। বুঝছো? এখন দেখো এদিকে দেখো, তাহলে তলের লম্ব বরাবর একক ভেক্টর এটা হলো ইটা ক্যাপ ইকুয়াল কত? এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর মান। তাহলে যে দুইটা ভেক্টরের তলের লম্ব বরাবর একক ভেক্টর বার করতে বলবো, ওই দুইটা ভেক্টর আগে ক্রস গুণন বার করবা, ক্রস গুণনকে ক্রস গুণনের মান দ্বারা ভাগ করে দিবা।
বুঝছো কি বলছি? এগুলো দেখবে, এগুলো আমি করাবো, এক্সাম্পল করাবো, কোনো সমস্যা নেই, আপাতত এটা মনে রাখো। তাহলে তলের লম্ব বরাবর একক ভেক্টর মানে ইটা ক্যাপ ইকুয়াল এ প্লাস মাইনাস এ ক্রস বি ভেক্টর ডিভাইডেড বাই এ ক্রস বি ভেক্টরের মান। বুঝছো? কোনো সমস্যা আছে? করতে পারবা? এখন যদি বলি তলের লম্ব বরাবর না দিয়ে বলছি এ ও বি ভেক্টর যে তলে আছে এ ও বি এর উভয়ের লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয় করো, এ ও বি এর উভয়। তাহলে বলো তো এ আর বি কোথায় ছিল? একটা তলের উপর ছিল না? ওই তলের লম্ব বরাবর ভেক্টর মানে কি? এ ভেক্টরের উপরও লম্ব, বি ভেক্টরের উপরও লম্ব। একই কথা না? বোঝা গেছে কি বলছি? ঠিক আছে, তাহলে আজকে লেকচার এই পর্যন্তই। সুন্দর করে তুলে নাও। আল্লাহ হাফেজ। সামনের দিনে আমরা ক্রস গুণনের অনেক ব্যবহার দেখবো। বুঝছো? আয়ত একক ভেক্টরের ক্রস গুণন, উপাংশে বিভাজিত ভেক্টরের ক্রস গুণন, দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্তের শর্টকাট টেকনিক দেখবো আমরা। বুঝছো? এরকম অনেকগুলো অ্যাপ্লিকেশন আমরা সামনের দিনে দেখবো ক্রস গুণন রিলেটেড। তুলে নাও।